ক্ষুদ্রে ভাই, কেউ লম্বা কেউ খাটো তাই, কেউ আবার মোটা গোল গাল, সবাই মিলে করে হইচই কাল। হাসি খেলে ডাকে তোকে, হয় না পেয়ে আয় রে কাছে, চল রে সবাই ঘুরে আসি, ভূতের দেশে মজা আছে। আমাদের শহর তিলোত্তমা কলকাতা, যেখানে সূর্যোদয়ের প্রথম আলোর সাথে জেগে ওঠে মানুষের জীবন ধারণের দৌড়। সূর্য উঠতেই রাস্তায় নেমে আসে অগণিত মানুষের ঢল। বাস, ট্রাম, মেট্রো আর হলুদ ট্যাক্সির হর্নে শহর ভরে ওঠে এক অদ্ভুত ছন্দে। এই শহরের ভিড়ের মধ্যেই অতি সাধারণ মুখ রীতা। ছোটবেলা থেকেই কলকাতাতেই থাকা, পড়াশোনা এবং বড় হয়ে ওঠা। গ্রামের পরিবেশের সাথে দূর দূরান্তেও তার কোনো পরিচিতি হয়ে ওঠেনি। বছর 5 আগেই একটা নামী ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে সে একটা এমএনসি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হয়েছে। বসের মিটিং আর অফিসের কাজের চাপ থেকে পার পাওয়াই দায়। 5 মিনিটের মধ্যে আমার কেবিনে মিটিং আছে, মনে আছে তো? তবুও এর মধ্যেই অফিসের কলিগ অতীন্দ্রর সাথে গাঁটচড়া বাঁধে রীতা। বছর 1 প্রেম, তারপরেই বিয়ে। বিয়ের পরপরই কলকাতায় একটি ছিমছাম ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে রীতারা। স্বামী স্ত্রী দুজনেই ব্যস্ত, তাই বেশিরভাগ সময় ফ্ল্যাটটা ফাঁকাই পড়ে থাকে। দুজনের প্রাণ খুলে কথা বলার সময়ও হয়তো রাত্রিরে ওই ডিনারের টেবিলে। অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া, একটু গল্প, তারপরেই ঘুম। আবার সকাল হলেই শুরু হয় নতুন করে ইঁদুর দৌড়। ব্রেকফাস্ট করেই কোনো মতে অফিসের দিকে দৌড়োয় তারা। তারপর আবার সেই ফ্ল্যাট পড়ে থাকে ফাঁকা। সদ্য সদ্য বিয়ে রীতার, তাই সংসারের কাজ দেখাশোনা করার জন্য সে একটা গৃহ পরিচারিকাকে নিয়োগ করেছে। নাম তার মালতী, বছর হবে 50 ঊর্ধ্ব। সবসময় মুখে হাসি লেগেই রয়েছে। এত বয়স হওয়া সত্ত্বেও নিপুণ হাতে রীতার সংসারকে গুছিয়ে রেখেছে এই মালতী। হোক সে কিচেনের রান্নাবান্নার কাজ, কি পরিষ্কার করার কাজ, হোক ঘর পরিষ্কার কিংবা বাথরুম, সমস্ত কাজেই হাসি মুখে চটজলদি শেষ করে দেয় এই মালতী। সময়ে সময়ে রীতাকেও হাতে হাতে সংসারের কাজ ধরিয়ে দেয় এই মালতী। এক কথায় রীতার সংসারের অপরিহার্য অঙ্গ। এমনই একদিন সকালে রীতা অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল। মালতীও সকালবেলায় ঘর পরিষ্কারের কাজে মন দিয়েছিল। হঠাৎই মালতী একটু ইতস্তত করে বলল, দিদিমণি, একটা কথা বলবো? সামনের মাসে আমার মেয়ের বিয়ে। পাশের গ্রামের একটা ছেলের সাথেই বিয়ে ঠিক করেছি। তোমার মেয়ে আছে? অবাক হলাম। মালতীর যে মেয়ে আছে এতদিন জানাই ছিল না। হ্যাঁ গো দিদিমণি, আমার মেয়ে গত বছর এইচএস পাশ করেছে। অনেক দিন ধরেই একটা ভালো পাত্রের সন্ধান করছিলুম। মেয়েটার জন্যই আমার যত চিন্তা ছিল, ভগবান এবার মুক্তি দিতে চেয়েছেন। এই দায়িত্বটা পালন করতে পারলেই আমার ছুটি। এরপরে বেশ কিছুদিন পেরিয়ে গেছে। প্রস্তাবটা রীতার বেশ মনেই ধরেছিল। একদিক থেকে ভেবেছিল গ্রাম যেহেতু কখনো দেখাই হয়নি, হয়তো এটা তার নিত্যদিন কাজের ব্যস্ততার থেকে একটুখানি পালানোর সুযোগ করে দেবে। এরপর বেশ কিছুদিন পেরিয়েছে। একদিন সকালে মালতী আবার তাকে মনে করিয়ে দিল, সামনের সপ্তাহেই বিয়ে, ঠিক সময় করে চলে এসো কিন্তু। শিয়ালদা থেকে রসুলপুরের টিকিট কেটো। রীতার যেন আর তর সইছিল না। অফিসেও কাজের দিকে তার মন বসে না। খালি মনে হচ্ছিল কবে যাই। এই অফিস যেন তার আর ভালোই লাগছে না। অফিস থেকে ফেরার পথে সে একটা দোকানে উপহারের জন্য একটা শাড়ি কিনল। ভেবেছিল তার বরকেও সাথে করে নিয়ে যাবে, কিন্তু কর্পোরেট অফিসে যা হয়। কাল সকালে মালতীর গ্রামে যাব। না গো,
কাল সকালে মিটিং আছে, আমার যাওয়া হবে না। তুমিই বরং ঘুরে এসো। একদিনের ছুটিও জোগাড় করতে পারা যায় না। কি অফিস! পরের দিন সকালে বেরোতে যাবে, ঠিক তার আগেই অফিস থেকে ফোন। একটা জরুরি ফাইল দুপুরের মধ্যেই বানিয়ে বসকে পাঠাতে হবে। বসের হুকুম। অগত্যা তাড়াতাড়ি ল্যাপটপ পাশে নিয়ে বসে পড়ল রিতা। খুব রাগ হচ্ছিল। সমস্ত কাজ শেষ করে শিয়ালদা পৌঁছতে বেজে গেল দুপুর 1:30। যাত্রা শুরুতেই বিপত্তি। কে জানে আর কতক্ষণ লাগবে গ্রামে গিয়ে পৌঁছতে। ট্রেনটাও আজকে যেন বেজায় থামতে থামতে চলছিল। আশেপাশের যাত্রীরাও বলাবলি করছিল ট্রেনটা যেন আজকে একটু বেশিই লেট করছে। রাজনৈতিক মিছিলের দয়ায় ট্রেনটা আবার ব্রেক কষল। আর ধৈর্য রাখতে পারছিল না রিতা। অবশেষে যখন স্টেশনে পৌঁছল তখন সন্ধে নেমে গিয়েছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের বাতিগুলো একে একে জ্বলতে শুরু করেছে। স্টেশনের বাইরে তেমন লোক নেই। বুঝতে পারল রিতা, এটা একটা প্রত্যন্ত গ্রাম। 7-5 ভাবতে ভাবতে হঠাৎই একটা রিকশা তার সামনে এসে দাঁড়ালো। রিতা ঠিক ভরসা করে উঠতে পারছিল না। অথচ এক রিকশাওয়ালা ছাড়া আশেপাশে আর কোনো লোকই নেই। কার কাছে সাহায্য চাইবে? রসুলপুর গ্রামে যাবে কিনা জিজ্ঞেস করতে রিকশাওয়ালা আকাশের দিকে তাকালো। রিকশাওয়ালা কেমন একটা বাঁকা হেসে বলল, রসুলপুর গ্রাম নাকি? সে কেন যেতে পারবো না গো, তবে গ্রামের একটু বাইরেই নামিয়ে দেব কিন্তু। কেন? তেমন কিছু না গো দিদি, মাত্র 5 মিনিট হাঁটলেই গ্রামে পৌঁছে যাবেন গো। কেউ ডাকলে কান দেবেন না কিন্তু। কাঁচা রাস্তা, রাস্তা দুদিকে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, আর না হলে কাশবন। সূর্যের পড়ন্ত আলোয় আশেপাশের পরিবেশটা বেশ অস্বস্তিজনক লাগছিল। আর কত দূর? এই তো পৌঁছে গেলুম গো, এই। অনেক অনুরোধ করার পরেও রিকশাওয়ালা গ্রামে ঢুকতে রাজি হলো না। গ্রামের বাইরেই নামিয়ে দিয়ে চলে গেল। রিতাকে যে জায়গায় নামালো সেখানে একদম মোরাম রাস্তাটুকুও নেই। ধান জমির ধার বরাবর কিছু আলের রাস্তাটা এগিয়ে গিয়েছে। রিতার একটু অসহায়ই লাগছিল। অবশেষে দূরে কিছু বাড়ির আলোর মতো দেখতে পেল রিতা। অন্ধকার রাত। 7-5 না ভেবে ওই আলো অনুসরণ করেই হাঁটা শুরু করলো রিতা। নিস্তব্ধ, গায়ে কাঁটা লাগানো একটা পরিবেশ। শুধু হাওয়ায় গাছের পাতা চড়চড়, মর্মর শব্দ। হঠাৎ কি একটা শব্দে ডান দিকে ঘুরে দেখতেই গায়ে রক্ত জল হয়ে গেল রিতার। এটা কি? অন্ধকার রাতে ঝাঁকড়া চুলে কি যেন একটা দাঁড়িয়ে আছে। ঘোর ভাঙতে রিতা বুঝল ওটা একটা পোড়া কাঠের গুঁড়ি। অন্ধকারে ফাঁকা জমিতে একা দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে। রিতা জোরে জোরে পা চালাতে লাগলো। এবার আরেক আশ্চর্য ঘটনা। চোখের সামনে গ্রামের আলোটুকু যেন টুকটুক করে উধাও হয়ে গেল। এখন সে যেন যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই বন্দি। আশেপাশের কয়েকটা গাছ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অসহায়ভাবে রিতা এদিক ওদিক চোখ হাতড়ালো। পাশেই একটা পুকুর দেখল রিতা। চাঁদের আলোয় পুকুরটা যেন আয়নার মতো চকচক করছে। একটা ভাঙা বাড়িও লক্ষ্য করল রিতা। রিতার একটুও ভালো লাগছিল না জায়গাটা। মাথাটা ধরে উঠেছে রিতার। চেতনা যেন হারিয়ে যাচ্ছিল। এই পুকুরটা বাদে তেমন কিছুই তো চোখে পড়ছে না। কি বা, কেউ যেন তাকে বেঁধে রেখেছে। হঠাৎ পেছন থেকে কিছু একটা আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়ালো রিতা। এটা কি? নিকষ কালো অন্ধকারের মধ্যে একটা ছায়ামূর্তি দেখতে পেল রিতা। তার মাথা ভর্তি ঝাঁকড়া চুল মুখের সামনে পর্যন্ত এসে পড়েছে। মুখটা ঠিক করে দেখা যায় না। পরনে একটা শতচ্ছিন্ন সাদা শাড়ি।
হাড়গিলে হাড় সর্বস্ব চেহারা। এমন এক অন্ধকার জায়গায় এমনভাবে একটা মেয়েকে একা দাঁড়িয়ে থাকতে দেখে খুবই আশ্চর্য লাগলো রিতার। তুমি তুমি কে? নাকি এখানে থাকো? এর থেকে কি কোনো সাহায্য পাওয়া যেতে পারে? হ্যাঁ গো দিদি, এখানেই আমার ঘর। এই জায়গা ছেড়ে কোথায় যাব আর বলুন? তুমি এই নির্জন জায়গায় একা থাকো? তোমার ভয় করে না? হে, শোনো দিদির কথা। ভয় করবে কেন? এটাই তো আমার ঘর। অনেক কাল হয়ে গেল এই পথে কেউ আসে না, কেউ আমার খোঁজ খবরও নেয় না। আমি রসুলপুর গ্রামে যাব। যাবি বই কি? নিশ্চয়ই যাবি। তার আগে আয়, আমার সাথে দুটো গল্প করে যা। তার লম্বা দাঁতগুলো দেখে রিতা হৃৎপিণ্ড ধরে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। রিতা মন্ত্রমুগ্ধের মতো তার সাথে পুকুরের পাড়েই বসে পড়ল। তুই একাই থাকিস? আমাকে যে আর কেউ কাছেই চায় না, তাই বাধ্য হয়ে এখানে ঘর বেঁধেছি। থাকতো এককালে, স্টেশনের ওখানে রিক্সা চালাতো। একদিন রেল লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ল। জীবনে আমারও ছাড়া কেউ ছিল না। ওর মরে যাওয়ার পরে কেউ আমার কোনো খবর নেয়নি। চাঁদের আলো পুকুরের জলের উপর ঠিকরে মেয়েটার উপর পড়ছিল। রিতা দেখল মুখটা যেন আস্তে আস্তে কেমন পরিবর্তিত হয়ে যাচ্ছে। গালগুলো কেমন যেন ঢুকে যাচ্ছে। নাকের জায়গায় একটা কোটরও লক্ষ্য করল রিতা। জঙ্গলের শাক পাতা তুলে খেতাম, মাঝে মধ্যে এই পুকুরের মাছ। পেটে আমার একটা বাচ্চা ছিল তখন। তবু গ্রামবাসীরা আমাকে ডাইনি বলে তাড়িয়ে দিয়েছিল। কারো কাছে সাহায্য চাইলেও সে দূরে পালাতো। আমি কোনো অনিষ্টই করিনি কারোর, কিন্তু তবুও তারা একদিন এসে আমার পেটের বাচ্চা সমেত আমাকে আমার ঘরে আগুন লাগিয়ে দেয়। তারপর সব শেষ। মেয়েটার কথায় সহানুভূতি জাগল রিতার। ব্যাগ থেকে উপহারের শাড়িটা বের করে তার সামনে ধরল রিতা। শাড়িটা নিতেই খিলখিলিয়ে উঠল মেয়েটি। চোখটা যেন কিসের আগুনে জ্বলে উঠল। তার লম্বা লম্বা দাঁত বের করেছে, হাসতে শুরু করল। একবার যেন মনে হচ্ছিল সে রিতাকেই কামড়ে দেবে। উঠে পড়ল রিতা। রিতার এবার মাথা ঘুরতে শুরু করেছে। চোখের সামনে সবকিছুই যেন ঝাপসা হয়ে আসছে। হঠাৎ মেয়েটি বলে উঠল, তুই আমাকে উপহার দিলি, আর আমার উপহারটা নিবি না? মেয়েটির হাতটা যেন কঙ্কাল সর্বস্ব। লম্বা করে হাতটি বাড়িয়ে দিল জলের ভেতরে। কপ করে একটা মাছ ধরে তুলে নিয়ে এলো। এই নে নে, এই নধুর কান্তি মাছটা নে। বাড়ি নিয়ে গিয়ে না ভেজে খাবি, খুব সুস্বাদু। এই নে, নিয়ে যা। না না, আমি নেব না। নিয়ে যা। না না, আমি নেব না। নিয়ে যা। বলতেই মেয়েটি যেন তার জলজলের চোখ মাছটির ওপর নিক্ষেপ করল, আর সঙ্গে সঙ্গে বসিয়ে দিল তার লম্বা লম্বা দাঁতগুলো। মাছের দেহ থেকে ঝরছে রক্ত। সে রক্তটা ঢুকছে সোজা মেয়েটির মুখের মধ্যে। গাল চুইয়ে পড়ছে রক্ত। রিতার আর কিছু মনে নেই। অজ্ঞান হয়ে ওখানেই পড়ে গেল রিতা। যখন জ্ঞান ফিরল, সে তখন মালতীর ঘরে। আমি এখানে এলাম কি করে? কিরে, এখন ঠিক মনে হচ্ছে? তুই আসছিস না দেখে আমি তোর বরকে ফোন করেছিলাম। সে তো বলল তুই নাকি দুপুরেই বেরিয়ে গিয়েছিলি, তাই আমার চিন্তা হচ্ছিল। কিছু লোক জড়ো করে তাই আমি বেরিয়ে পড়েছিলাম তোকে খুঁজতে। বুঝেইছিলাম শাকচুন্নিটাই ধরেছে তোকে। বজ্জাত মেয়ে একটা। তুমি বুঝলে কি করে আমি ওখানেই আছি? আরে, বিকেলের দিকে দুজন স্টেশনে বিকাশকে দেখেছিল।
ওই বিকাশই তো ওই শাকচুন্নিটার বর। দুজনেই দেশে ভূত, মরে গিয়েও বেটার প্রেম যায়নি। কখনো আশেপাশে কম বয়সী মেয়ে কিংবা কম বয়সী বিবাহিত মেয়ে দেখলে তাকে ভুলিয়ে ভালিয়ে ওইখানে নিয়ে যায়, যাতে তার বউকে খুশি করতে পারে। আর একবার পৌঁছে দিলে তো বাকি কাজটা শাকচুন্নির। ভুলিয়ে ভালিয়ে তাকে জলে ডুবিয়ে মেরে ফেলে, তারপর সারা রাত চলে দুজনের নৃত্য। সে কি অট্টহাসি তাদের! ভয়ে আমরা ওইদিকে পা বাড়াই না। তোর খুব কপাল ভালো, এই যাত্রায় বেঁচে গিয়েছিস। ওদের হাতে পড়লে কেউ বাঁচে না। এসব শুনে রিতার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। জ্বরে মাথা পুড়ে যাচ্ছে। আর পারল না রিতা, শুয়ে পড়ল। সকাল হতেই আকাশের মুখ ভার। মাঝরাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। রিতা তবুও থাকতে চাইল না। একটা রিকশা ডেকে সকাল সকাল বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। যাওয়ার সময় সেই পুকুর পাটটা চোখে পড়ল রিতার। তার দেওয়া শাড়িটি এখনো একটা গাছের ডালে ঝুলছে, যেন তাকে বিদায় জানাচ্ছে। তবুও একটা কথা বুঝতে পারল না রিতা। মালতীর কথার মতো এই শাকচুন্নি তার শিকারকে জলে ডুবিয়ে মেরে ফেলে। তবে তাকে কেন ছেড়ে দিল? এটা কি তার দেওয়া উপহারের কৃতজ্ঞতা? মেয়েটি তো তাকে বলেছিল কেউ তার খবর নেয়নি মৃত্যু পর্যন্ত। তারই অপরিমেয় দুঃখ হয়তো তাকে পৃথিবীর প্রেতলোকে আবদ্ধ করে রেখেছিল এতদিন। হতে পারে গতকালই তার সেই একাকিত্বটা মিটে গিয়েছে, হয়তো সেও মুক্তি পেয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দুর্দান্ত অ্যাক্টিং, একেবারে ফাটিয়ে দিয়েছে।